রাখাল কিছু বলল না, তার বাঁশিটার যত্ন নিল। আচ্ছা, তুমি বুঝলে কিভাবে? এত রাতে বাঁশি বাজালে আমি নিশ্চয়ই আসবো। ফারদিনার যেন বিচক্ষণ প্রশ্ন। রাখাল কোমল কণ্ঠে হেসে বলল, কোন সুর একজন রাজকুমারীকে আকৃষ্ট করতে পারে তা একজন বাঁশিওয়ালা ঠিকই জানে। ফারদিনা একটু বিরক্ত নিয়ে বলল, দেখো, আমাদের জমিদার বাড়িতে একসময় প্রাসাদ ছিল। কোন সময় ছিল আমি তা বলতে পারবো না। আমি হয়তো তখন দুনিয়াতেই ছিলাম না। আর এখন এটা জমিদার বাড়ি নামে পরিচিত। আমরা জমিদার। আমার বাবা একজন জমিদার, রাজা নন। জমিদারের মেয়েরা রাজকুমারী হয়, আমি রাজকুমারী নই। রাখাল এবার ঢং করে চিন্তিত ভঙ্গিতে বলল, তার মানে আপনি রাজকুমারী নন? আর এখন এই প্রাসাদটি যেহেতু রাজাদের ছিল, এখন আর তারা নেই, সেই সুযোগে আপনারা দখল করে নিয়েছেন। রাখাল থেমে গেল। এটাকে বলে রাজনীতি। তাদের রাজ্য কারা দখল করে নিয়েছে? ফারদিনা কিচ্ছুটি বলল না। সে জানে রাখাল যেটি বলছে তা বাস্তব। রাত বাড়ছে, ঝিঝি পোকার ডাক ভেসে আসছে, চাঁদের আলো এসে পড়ছে গাছের পাতার ফাঁকে ফাঁকে, সাথে মৃদু দমকা বাতাস। ফারদিনা বাড়ির দিকে একবার তাকালো। দূর থেকে দেখা যাচ্ছে পাহারাদারদের ছায়া। আমি চলি। রাখাল বলল, শোনো, তোমার নাম কি? সুফিয়ান। তোমার কথা শুনে শিক্ষিত মনে হয়। পড়ালেখা করেছো? শুদ্ধ ভাষায় কথা বলতে শিক্ষিত হওয়া চেষ্টা করলেই হয়ে যায়। এখন কোথায় যাবে? বাড়ি ফিরতে হবে। আগামীকাল সন্ধ্যায় তুমি এখানে এসো। আমি শিমুল গাছের নিচে অপেক্ষা করব। আর আমার আগে তুমি আসলে বাঁশি বাজিও, তাহলে বুঝবো তুমি এসেছো। সন্ধ্যায় গ্রামের মানুষ আনাগোনা করে, আর সন্ধ্যার পরে এখানকার মেয়েদের বাইরে বের হওয়া নিষেধ। এরপর যদি ফেলে কোনো পুরুষের সাথে, তবে তো শাস্তি পেতে হবে। ফারদিনা ভেবে বলল, তাহলে রাত বাড়লে আসবে, যখন সবাই যে যার ঘরে চলে যায়। কিন্তু আমি আসবো কেন? আমি খাজনার ব্যাপারে আব্বার সাথে কথা বলবো, আদিব ভাইয়ের সাথে কথা বলবো। ওনারা কি সিদ্ধান্ত জানায় সেটা তোমাকে জানাতে হবে না? বলে থামতেই ফারদিনার চোখে পড়ে তাদের বাড়ির পাশে সরু পথের দিকে। কেউ অশ্ব চেপে বাড়ির দিকে যাচ্ছে, বাড়ির সামনে এসে অশ্ব রেখে দেয়। ফারদিনা ও সুফিয়ান দৃশ্যটি দেখে সেদিকে এগোলো। আড়াল থেকে সুফিয়ান বলল, আদিব ভাই হয়তো। হয়তো না, সেই। কিন্তু ভাইয়া এত রাতে কোথায় গিয়েছিল, আর কিসের জন্য? হয়তো গুরুত্বপূর্ণ কাজ ছিল। বলল সুফিয়ান। আদিব উসখুস হয়ে এদিক ওদিক তাকিয়ে একজন অনুচারীকে কিছু দিল, এরপর বাড়ির ভেতরে প্রবেশ করলো। ফারদিনা বলল, ভাইয়া ভয় পেয়ে আছে কেন? আব্বার জন্য নাকি অন্য কারণ? সুফিয়ান আদিবের দিকে চেয়েই রইল। ফারদিনার পাশে এসে ঘনিষ্ঠ হয়ে দাঁড়ানো দুজনার মুখমণ্ডল পাশাপাশি। ফারদিনা কোমল দৃষ্টিতে সুফিয়ানকে দেখল। চাঁদের আলোয় সুফিয়ানের চোখ দুটো যেন ছলছল করছে, মায়াবীয় দেখাচ্ছে বটে। সুফিয়ান আদিবের ধ্যান ছেড়ে বলল, আমার যেতে হবে, আজ চলে। ফারদিনা বলল, আগামীকাল কিন্তু আমি তোমার অপেক্ষায় থাকবো। আমার সুযোগ হলে আসবো। বলেই সুফিয়ান চলে যায়। চাঁদের আলো ধরে পথ চলতে শুরু করলো সে। যেতে যেতে কুয়াশায় হারিয়ে গেল সে। ফারদিনা চেয়ে রইল যতক্ষণ না হারিয়ে গেল তার ছায়া। রাতের নরম আধারে ফারদিনা ঘরে ফিরল। চাঁদের আলো জানালা বেয়ে ঘরে ঢুকছে, পর্দার ফাঁক দিয়ে বাতাস ঢেউ খেলছে, চারিদিকে মশালের আলো ছড়িয়ে আছে, সোনালি আলোয় আবৃত চারিদিক। ফারদিনা টেবিলের উপর যেন কিছু ঝিলমিল করছে, এক টুকরো কাপড়ে মোড়ানো কাগজ। ফারদিনা কৌতূহল ভরে সেটা খুলে দেখল। কিছু অক্ষর অচেনা অথচ ভয়াবহভাবে স্পষ্ট। যার উপর ভরসা রাখছো সেই তোমার সবচেয়ে বড় বিপদ। মুহূর্তে তার বুকের ভেতর এক ঠান্ডা শীতলতা নেমে এলো। কে লিখলো এই কথা? বাড়ির কেউ নাকি অন্য কেউ, যে অন্ধকারের ভিতর থেকেও তার নিঃশব্দ ভয়গুলো চিনে ফেলেছে? ফারদিনা চিরকুটটা রেখে দিল খাটের নিচে। বাইরে কুকুরের ঘেউ ঘেউ ভেসে এলো, যেন অজানা কাউকে তাড়াচ্ছে। জানালার পাশে ছায়া নড়ে উঠল একবার। ফারদিনা চমকে উঠে জানালা বন্ধ করে দিল। তখন অদৃশ্যভাবে যেন একটা কণ্ঠস্বর ভেসে উঠল, যাকে তুমি নির্ভরতা ভাবো সেই হয়তো তোমার পতনের শুরু। একদম। ফারদিনা কম্পিত কণ্ঠে ফিসফিস করে বলল, চিরকুটের ভয়ের জন্য এরকম হচ্ছে, কিন্তু এটা দিল কে? ফারদিনা শুতে যাবে, বিছানা ঠিক করলো। ঠিক তখনই তার ঘরের বাইরে থেকে মনে হলো কেউ দৌড়ে গেল। ফারদিনা হাত থেকে বালিশটা রেখে দিল। এরপর সতর্কে তার ঘরের দরজাটা হাট করে খুলল। কিছু অনুচারী হন্তদন্ত হয়ে ছুটে তৃতীয় তলার দিকে যাচ্ছে। ফারদিনার খটকা লাগলো। কৌশলে সেও অনুসরণ করলো। বাড়ির তৃতীয় তলায় সচরাচর কেউ যায় না, অর্থাৎ যেতে দেওয়া হয় না কাউকে। সবসময় অনুচারীগণ পাহারা দেয়, রশিদ তালুকদারের কড়া নির্দেশ। বাড়ির কেউ কেঁদে মরে গেলেও যেন তৃতীয় তলায় কখনো না যেতে পারে। কিন্তু আজ ফারদিনা যেতে দেখলো কোনো পাহারাদার নেই। পুরনো প্রাসাদ ঘিরে বর্তমান জমিদার বাড়িটি দাঁড়িয়ে আছে।
প্রাসাদ শব্দটি এখান থেকেও বিলীন হয়ে গেলেও প্রাসাদের ভেতরে অলিগলি পরিবর্তন হয়নি। এটি এমন একটি রাজপ্রাসাদ ছিল যার এক প্রান্ত থেকে ভেতরে প্রবেশ করলে সে রাস্তা হারিয়ে ফেলত। শত্রুদের শেষ করার জন্য প্রাসাদের ভেতরে বিপজ্জনক পথ তৈরি করে রাখা হয়েছিল। শত্রুরা পথ হারিয়ে যখন ছোটাছুটি করবে তখন গরম তেলের মধ্যে পড়ে যেত। এটা একটা ফাঁদ ছিল। কিছু পথ অন্ধকার, এতটাই অন্ধকার যে এখানে শত্রুরা পৌঁছালে নিজেদের মধ্যে নিজেরাই খুনাখুনি শুরু করে দিবে। এর কারণ শত্রুদল মনে করবে প্রাসাদের কোনো রক্ষিতা বোধহয় তাদের আক্রমণ করেছে। ফারদিনা মুখে একটা চাদর পেঁচিয়ে তৃতীয় তলা সরু পথে এগোচ্ছে। চারিদিকে পাথরের দেওয়াল, তবে এই পথ অন্ধকার নয়, মশাল জ্বলছে দেয়ালে দেয়ালে। ফারদিনার ভয়ও করছে। পাথরের আঁকাবাঁকা পথ পেরিয়ে একটা গোপন ঘরের দিকে নজর পড়ল। ওখানে সমস্ত অনুচারীগণ ঘেরাও করে রেখেছে কিছু একটা। ফারদিনা কৌশলে ঘরটির পাশে গেল। ঘরটিতে আরিফ, রায়ান ও সায়েম উপস্থিত। একজন অচেনা লোককে অনুচারীরা পাকড়াও করে ধরে রেখেছে। লোকটির চোখে মুখে আতঙ্কের ছাপ, তার মুখে কালো মুখোশ পরা, পাশে একটা পাথরের ঢাকনার মতো। রায়ান তখন অনুচারীদের আদেশ দিল, ওর মুখোশ খুলে ফেল, এরপর কূপের ঢাকনা সরিয়ে ফেল। রায়ানের কণ্ঠে যেন গর্জন। অনুচারীগণ তাই করল। প্রথমে লোকটির মুখ থেকে কাপড় সরিয়ে ফেলল, এরপর কূপের ঢাকনা সরিয়ে ফেলল। কূপের মধ্যে কুমিরের মাথা দেখা গেল। ওরা যেন মানুষের দেহ চাইছে, প্রচণ্ড খিদে। ফারদিনা ভয়ে চুপসে গেল এরকম দৃশ্য দেখে। আরিফ বলল, চাপাতি দে, আজ ও হবে কুমিরের খাবার। বলেই দাঁত বের করে হেসে উঠল। সায়েম তখন আরও খুশির সঙ্গে বলল, আদিব ভাই তাহলে নিশ্চিত দয়া দেখাতেন। এরপর আবারও হেসে উঠল। ওরা যেন খুব আনন্দ পাচ্ছে। ফারদিনা চোখে দেখা এটাই যেন সবচেয়ে ভয়াবহ দৃশ্য, যা আগে কখনো দেখেনি সে। কিন্তু অসহায় লোকটির প্রাণ ওরা কেন কেড়ে নিতে চাইছে? কি অন্যায় তার? ফারদিনার খুব ইচ্ছে করছে অসহায় লোকটিকে বাঁচাতে, কিন্তু তা অসম্ভব। সায়েম বলল, ভাই আগে ওর হাত কেটে কুমিরকে দাও, তারপর পা, এরপর মুন্ডু দিলেই হবে। বলে আবারও হাসলো। রাতের ভয়াবহ রূপ যেন তাদের। দিনে তারা রশিদের সামনে এমনভাবে থাকে যেন ভাজা মাছটা উল্টে খেতে জানে না। নাকি রশিদও জানেন এসব? ফারদিনার ভেতরে প্রশ্ন জন্মালো। রায়ান তখন হাতে একটা চা পাতে নিয়ে এগিয়ে আসলো লোকটার দিকে। অনুচারীকে বলল, ওর দুহাত দুদিকে টেনে ধর। ছোট্ট ভাই আবদার করেছে যাতে ওর হাত আগে কাটি। এটা তো মানতেই হবে, তাই না? কথাটা শুনে সায়েম মনের সুখে হেসে উঠল। ফারদিনা শুধু চেয়ে চেয়ে দেখলো। অচেনা লোকটি ভয়ে কাতরাচ্ছে। বয়স হবে আনুমানিক 45। মোটা তাজা শরীর তার, ভয়ের ছাপ তার দু চোখে নেমে এসেছে। কিন্তু লোকটি কিছু বলতে পারছে না। রায়ানের কোনো মায়া হলো না ওর জন্যে। সে চাপাতির কোপে লোকটার একটা হাত ছিনিয়ে নিল। লোকটা তখন তীর্যক চিৎকার করলো, যন্ত্রণায় ছটফট করতে শুরু করলো। ফারদিনা তার মুখ চেপে ধরলো, তার চোখে ভয়, আতঙ্ক। রায়ান হাতটি নিয়ে কুমিরের দিকে ছুড়ে দিল। এরপর লোকটির অপর হাতটি কাটলো। লোকটা তখন নিচে লুটিয়ে পড়ে ছটফট করতে শুরু করলো। আরিফ তখন বলল, ওকে আর চাপাতির আঘাত করিস না, কষ্ট হচ্ছে। তার যে কুমিরের মুখে দিয়ে দে, ওরা খাক, তাজা মানুষ। কথাটা শুনে সায়েম হেসে উঠল। আরিফের কথায় রেশ টেনে সায়েম বলল, ভাই ওকে কুমিরের কূপে ফেলে দাও, তাজা মানুষ পেয়ে ওর ভীষণ আনন্দ হবে, দাও দাও। বলেই সশব্দে হেসে উঠল সায়েম। রায়ান তখন হাত থেকে চাপাতিটা ফেলে দিল। এরপর কাতরানো লোকটিকে তুলে কূপের মধ্যে ফেলে দিল। সবাই আনন্দে মেতে উঠল, কিন্তু এই আনন্দ কিসের তা ফারদিনার কাছে অজানা। তার বুকের ভেতরটা কেঁপে উঠল। স্বপ্ন না সত্যি বুঝতে পারছে না। সবকিছু অবিশ্বাস্য মনে হচ্ছে তার কাছে। ফারদিনার চোখগুলো মার্বেল পাথরের মতো হয়ে গেল। অবশ হয়ে গেল পা। তখনই পেছন থেকে একটা কণ্ঠ ভেসে আসে, কি করছিস তুই এখানে? হঠাৎ কারো কণ্ঠের স্বরে ফারদিনা চমকে উঠল। পেছনে ঘুরে দেখলো আদিব। ফারদিনা আদিবের সম্মুখীন হয়ে ফিসফিসিয়ে বলল, ভাই তোমার সাথে কথা আছে আমার। বলেই ফারদিনা আদিবের হাত ধরে নিয়ে গেল তার ঘরে। ফারদিনা ঘরে ঢুকে দরজাটা লাগিয়ে দিল, নিজেকে কোনোভাবে সামলে দিল। আদিব বরাবরই শান্ত চুপচাপ। সে একটা চেয়ারে বসে এরপর একটা সিগারেট বের করলো, সেটি ধরিয়ে ধোঁয়া ছেড়ে বলল, কিছু হয়েছে আর তুই এভাবে হাঁপাচ্ছিস কেন? ফারদিনা আদিবের পায়ের কাছে বসলো, এরপর বলল, আমি হাঁটতে হাঁটতে ওই গোপন ঘরে চলে গিয়েছিলাম, কিন্তু ওইখানে যা ঘটলো তা দেখার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। কি দেখেছিস? নীরব প্রশ্ন আদিবের। ওই গোপন ঘরে একটা লোককে নৃশংসভাবে হত্যা করেছে আমার 3 ভাই মিলে। ওই ঘরের কুপোটাতে কুমির ছিল। কুমিরের খাদ্য কি মানুষ হতে পারে ভাই? ফারদিনার প্রচুর কষ্ট হলো। আদিব দৃষ্টি সরিয়ে কয়েক সেকেন্ড নিশ্চুপ রইল, এরপর ক্ষীণ চোখে জবাব দিল, যা দেখেছিস ভুলে যা, তোর আর আমার কিছুই করার নেই। আমিও জানি না ওরা কুমিরের খাদ্য হিসেবে মানুষ কেন বেছে নিয়েছে। মানুষের থেকে কি কুমিরের বেঁচে থাকা বেশি মূল্যবান? আদিব দীর্ঘশ্বাস ফেলল। নিজের জীবন রক্ষা করার জন্য কখনো অন্যকে স্বার্থপরের মতো বিপদের মুখে ঠেলে দিতে হয়, কখনো জীবন কেড়ে নিতে হয়।
এর মানে? ফারদিনা উঠে দাঁড়ালো, আদিবও উঠে দাঁড়ালো, পায়চারি করতে করতে জবাব দিল। তুই তো জানিস আমরা যেখানে অবস্থান করেছি এটা একটা প্রাসাদ ছিল, যে প্রাসাদের নাম দেওয়া হয়েছিল সাইলেন্ট ম্যানার। নামটি দিয়েছিল ব্রিটিশ একজন যোদ্ধা, আলগেমি ফ্রন্ট আর্টিস্ট। ওনারা এই অঞ্চলটি যখন দখল করতে আসে তখন এই প্রাসাদটি চোখে পড়েছিল সর্বপ্রথম। আশ্চর্যের বিষয় ছিল এই প্রাসাদটি যিনি তৈরি করেছেন তিনি ছিলেন রাজা সিরাজউদ্দিন দৌলার পূর্ব তৃতীয় তুমুর বংশধর। উনি এমনভাবে এটি তৈরি করেছিলেন যাতে বাইরে থেকে শত্রু বাহিনী দেখে বুঝতে পারে ভেতরে কেউ নেই। প্রাসাদ ফাঁকা, শুনশান, নিস্তব্ধ এবং ওদের যেন রহস্যময় মনে হয়। আর ওরা ভেতরে এলে আক্রমণ করত। আর ওরা যখন প্রাসাদের ভিতরে প্রবেশ করতে চাইতো তখন ওদের একটি চামড়ার সেতু পাড়ি দিতে হতো এবং ওরা যখন সেতুটা পা রাখত তখন অপর প্রান্ত থেকে সেতুর দড়িটি কেটে দেওয়া হতো আর ওরা সেতুর নিচে অবস্থিত পরীক্ষার মধ্যে পড়ে যেত। পরীক্ষার ভিতরে থাকা তো কুমির ওদের খেয়ে ফেলতো, ব্যাস শত্রু শেষ। আদিব সিগারেট ফেলে দিল। ফারদিনা আশ্চর্য হয়ে বলল, তারা নেই আজ বহু বছর, কত সময় তা আমরাও বলতে পারবো না। কিন্তু সেই রাজার কি হয়েছিল যিনি এই প্রাসাদটি তৈরি করেছিলেন? মারা গেছে। এরপর তার ছেলের বংশধর, সেই বংশের নতুন বংশধর হতে হতে একসময় পতন ঘটে। এরপর জমিদার বংশ দখল করে এই প্রাসাদ বদলে হয়ে যায় জমিদার বাড়ি। কিন্তু সেই পূর্বের ঘটনার সাথে আজকের ঘটনার সংযোগ কোথায়? আদিব ফারদিনার কাছে এলো, তাকে খাটের উপর বসিয়ে নিজেও সামনে বসলো। এরপর বলল, সংযোগ আছে। সাইলেন্ট ম্যানারের মানুষগুলো দুনিয়া থেকে চলে গেলেও প্রাসাদের কাঠামো কিন্তু আগের মতোই আছে। শুধু পরীক্ষার বিষয়টি বদলে গেছে। সেই কত আগের কুমির কি এখন বেঁচে থাকে? অবশ্যই না। সেই ফাঁদ অর্থাৎ কুমিরের পরীক্ষা এখন মাত্র একটা, আমার ভাষায় পুকুর। ফারদিনা এবার একটু বিরক্তি প্রকাশ করে বলল, তাহলে ওই গোপন ঘরে কুমিরের কূপ কিভাবে আসলো? এই তো এবার সঠিক প্রশ্ন করেছিস। শোন, পূর্বের রাজাদের ফাঁদের কথা আমাদের আব্বা এবং আমাদের 3 ভাই যখন জানে তখন কুমিরের জন্য একটা কূপ তৈরি করে। আমাদের বাড়িটির ভিতর একটি ফাঁদ আছে, কুমিরের ফাঁদ। শত্রুপক্ষ যদি কখনো আমাদের আক্রমণ করতে চায় তখন ওরাও ঠিক রাজার শত্রুদের মতোই মরবে। কিন্তু ওদের যে মানুষ খেতে দেয়া হয় এটাও কি আব্বা জানেন? না, আব্বা এই বিষয়ে কিছুই জানে না। ফারদিনা কিছুক্ষণ চুপ থেকে বলল, আচ্ছা, সেই ফাঁদে যদি কখনো আমি পড়ে যাই? কোনো সুযোগ নেই, কেননা সেই ফাঁদ তৈরি করা হয়েছে ব্যতিক্রম গোপনের পথের জন্য। ভাই, মানুষ কেন, পশুদেরও তো কুমিরের খাদ্য হিসাবে দেয়া যায়। দীর্ঘশ্বাস এলো আদিবের। বলেছিলাম কিন্তু কুসংস্কার ওদের সব করতে বাধ্য করেছে। একজন জ্যোতিষী ওদের বলেছে কুমিরকে যদি মানুষের মাংস খাওয়ায় তবে শত্রুপক্ষ ধীরে ধীরে শেষ হয়ে যাবে। আদিব থেমে আবারও বলল, আমি এসব কুসংস্কারে বিশ্বাস করি না, তবে আমার বাধা দেওয়ারও অধিকার নেই। আব্বাকে আমি জানাবো, এই অন্যায় আমি হতে দিতে পারি না। না বোন, বাধা দিল আদিব। আমরা দুর্বল, আমরা হেরে যাব, ওদের সাথে আমরা লড়তে পারবো না। অনুরোধ, তুই যা দেখছিস ভুলে যা, আবার সব জানতে পারলে ভেঙে পড়বে। তুই কি এসব চাস? না। মাথা আওড়ালো ফারদিনা, তার চোখ বেয়ে জল পড়ল। আদিব ফারদিনার চোখে জল মুছে দিল, তাকে বুকে আঁকড়ে ধরে বলল, আমি আর কিছু চাই না, শুধু এতটুকুই চাই, তোকে একটা সুপাত্রর হাতে তুলে দিয়ে দূরে পাঠিয়ে দিব। এই পাপের রাজ্য তোকে রাখবো না। ফারদিনা অশ্রুসিক্ত নয়নে বলল, আমি তোমাকে এই নিষ্ঠুর মানুষগুলোর কাছে ফেলে রেখে কখনোই যাব না ভাই। আমি তোমাকে ভালোবাসি। কখনো ভালোবাসার জন্য দূরে যেতে হয়, জানিস তো। ফারদিনা আর কি বলল না, শুধু দৃষ্টি নিচু করে রাখলো। ঠিকই সেই মুহূর্তটাই তার মনে পড়ল আদিব কিছুক্ষণ আগে কোথাও গিয়েছিল। খুব উদ্বিগ্ন ছিল সে, যা শরীরের ভঙ্গিতে প্রকাশ হচ্ছিল। কিন্তু কেন? ফারদিনা যেন কোনো প্রশ্ন চেপে রাখতে পারে না, সে এখনই প্রশ্ন করলো, আচ্ছা ভাইয়া, তুমি কি কিছুক্ষণ আগে কোথাও গিয়েছিলে?
না মানে, আমি দেখেছি তুমি খুব তাড়াহুড়ো করে বাড়ির ভিতরে ঢুকেছিলে আর এক অনুচারীকে কিছু দিয়েছো। আদিব কিছুটা বিব্রতকর অবস্থায় পড়ল যেন। এরপর বসা ছেড়ে উঠে বেশ নরম কণ্ঠে জবাব দিল। একজন অসহায়কে সাহায্য করতে গিয়েছিলাম। তুই তো জানিস আব্বা এসব পছন্দ করে না, তাই লুকিয়ে যাই। আর অনুচারী দেখে ফেলে ওকে কিছু স্বর্ণ মুদ্রা দেই। ফারদিনা আনন্দিত হলো। আমি জানি ভাই, এই কঠিন নিয়মের বাইরে গিয়ে তুমিই পারবে অন্যায়ের প্রতিবাদ করতে। আদিব কাঁধের উপর থেকে ফারদিনার দিকে তাকালো, এরপর তার ঘর ছেড়ে বেরিয়ে গেল। ফারদিনার মনে পড়ে রাখালের কথা। সে বলেছিল আদিবের কথা, তাদের দুজনের মধ্যে কিসের সম্পর্ক তা জানার আগ্রহ প্রকাশ করলো। সেসব ভাবতে আদিবের ঘরের দিকে রওনা হয় ফারদিনা। তার ঘরের সামনে পৌঁছে দেখে দরজা হাট করে খোলা। ফারদিনা অনুমতি না নিয়ে ঘরে প্রবেশ করে। আদিব ঘরে নেই। ফারদিনা একটু বিস্মিত হলো। ঘরের ভিতরে আরেকটি ঘর, সেখানে ফারদিনা গেল। গিয়ে দেখলো আদিব হাতে মোমবাতি নিয়ে একটা পেন্টিংয়ের সামনে দাঁড়িয়ে আছে। ফারদিনা দৃঢ় চোখে দেখলো পেন্টিংয়ের দিকে। কৃষ্ণপুর গ্রামের অন্যতম জমিদারের মেয়ে নূরজাহানের পেন্টিং। বলা হয় কৃষ্ণপুর গ্রামে তার মতো সুন্দরী নারী আর নেই। কিন্তু আদিব তাকে দেখছে কেন? প্রশ্ন জাগে ফারদিনার মনে। সে ডাকলো আদিবকে। ভাই, আদিব বিস্ময়ে ঘুরে তাকালো। সে ফারদিনার উপস্থিতির জন্য প্রস্তুত ছিল না। দ্রুত ঘরটি থেকে বেরিয়ে গেল। হাতের মোমবাতিটা টেবিলের উপর রাখলো। এরপর ইজি চেয়ারে বসে আদিব। ফারদিনা তার পাশে গিয়ে দাঁড়ায়। তুই হঠাৎ এখানে কেন? আদিব জিজ্ঞাসা করলো। এরপর একটা সিগারেট ধরালো। ভাই, নূরজাহানের ছবি তোমার কাছে কিভাবে আসলো? ওকে তাকে তুমি কেন দেখেছিলে? আদিব কণ্ঠ খাদে নামিয়ে বলল। তোর কাছ থেকে তো কিছুই লুকাই না, আজও লুকাবো না। নূরজাহান সে যেন আধার রাতের জোনাকির মতন। কৃষ্ণপুর গ্রামের অন্যতম সুন্দরী নারী। গ্রামের সব পুরুষই তার জন্য পাগল ছিল। ওর বাবার সাথে আমাদের এক সময় শত্রুতা ছিল। একবার বড় ধরনের ঝামেলা হয় পাটের ব্যবসা নিয়ে। সেই সময় দুই পক্ষ মিলে একটা সভার আয়োজন করেছিল, কিভাবে সমস্যার সমাধান করা যায়। আর সেখানে আমি নূরজাহানকে দেখেছিলাম। রূপে মুগ্ধ হয়ে যাই। জীবনে প্রথমবার যেন কারো উপর এতটা মুগ্ধ হই। এরপর সেদিনে সবাই আমি ওর জন্য আমাদের পরাজয় মেনে নেই। বিষয়টি নূরজাহান বুঝতে পেরেছিল, কারণ দোষ ওদের ছিল। এতটুকু বলেই থেমে গেল আদিব। তারপর কি হয়েছিল? সময় সুযোগ করে নূরজাহানকে আমার মনের কথা বলে দেই। নূরজাহান বলে ভেবে ওর সিদ্ধান্ত জানাবে। আমি অপেক্ষায় রইলাম। ওর সিদ্ধান্তর অপেক্ষায় থাকতে থাকতে আর ওর প্রতি দুর্বল হয়ে পড়ি। ভালোবেসে ফেলেছিলাম অনেক। থেমে গভীর শ্বাস ছাড়ল আদিব। সিগারেটে লম্বা করে টান দিল। তারপর? আমি ঠিক 2 সপ্তাহ পর ওদের গ্রামে যাই। গিয়ে জানতে পারি মিশরের এক নাবিকের সাথে ওর বিয়ে হয়ে গেছে। তারপর কেটে গেছে 9টি বছর, আর ওর সাথে আমার দেখা হয়নি, আজও না। গ্রামটি কোথায়? আর তাদের জমিদারি এখনো আছে? এখান থেকে অনেকটা দূর। আগের মতো আর ওদের গ্রাম নেই, জমিদারিও নেই। আমাদের আমিলনগর গ্রামটিতেই এখন সবার বসবাস। আর এখনকার জমিদার এর সমস্ত ক্ষমতা আমার আব্বার। থেমে আদিব কয়েক সেকেন্ড চুপ থেকে বলল। জানিস তো দুনিয়াতে সবচেয়ে সুন্দরতম অনুভূতি কিসে? কিসে? আদিব ফারদিনার দিকে তাকিয়ে বলল। এই দুনিয়াতে সবচেয়ে সুন্দরতম অনুভূতি হচ্ছে কারো প্রেমে পড়া। আর সবচেয়ে কঠিন অনুভূতি হচ্ছে নিজের শখের মানুষটিকে অন্যের সাথে ভাবা। ফারদিনা চুপচাপ। আদিব সিগারেট মাটির একটা পাত্রে ঢেলে দিল। এরপর ফারদিনার দিকে তাকিয়ে ফিসফিসিয়ে বলল। আমার ভালোবাসা সত্যি ছিল, কিন্তু ভালোবাসার মানুষটি বলছিল। কিন্তু আমি চাই তুই কারো প্রেমে পড়, সঠিক এবং সৎ কারো। তোর সুখটা আমি দেখতে চাই। দিন ফুরিয়ে সকালে সূর্যটা যেন সবই উকি দিল। আকাশে তখন হালকা রোদ উঠছে। গাছের পাতায় শিশিরের ফোঁটা ঝুলছে যেন রূপোর দানা। জমিদার বাড়ির সামনের পুকুর ঘাটে ঢেউগুলো ধীরে ধীরে কুলে এসে লাগছে। বাড়ির ভেতর বড় উঠোনে মাটির ঘ্রাণ ভাসছে। দাসীরা ঝাঁটা হাতে উঠোন পরিষ্কার করছে। ঝাঁটার শব্দে হালকা ধুলো উড়ে এসে আলোয় মিশে যাচ্ছে। রান্নাঘর থেকে ভেসে আসছে চাল ধোয়ার ছলাৎ ছলাৎ শব্দ, সঙ্গে ভাজার গন্ধ। মনে হয় ঘি আর পেঁয়াজের গন্ধ একসাথে মিশে গেছে। রশিদ তালুকদার বারান্দায় বসে আছেন, এক হাতে চা, অন্য হাতে সিগারেট। দূরের দাসেরা মাথা নিচু করে সালাম জানাচ্ছে। দোতলা থেকে তার বড় ছেলে রায়ান এলো। সাদা পায়জামা, পাঞ্জাবি পরা,
চোখে শান্ত ভাব। সে রশিদকে পায়ে সালাম করলো, তারপর পুকুরের দিকে হাঁটলো, যেন সকালের নিস্তব্ধতা ভাঙতে চাইলো। পাশের কোন ঘর থেকে মৃদু হারমোনিয়ামের সুর ভেসে আসছে। ফারদিনা গাইছে আগের সময়ের প্রাচীন ব্রজ বুল্লি গান। ছোটবেলা থেকেই ফারদিনার গানের প্রতি ছিল বেশ টান। সকাল সকাল ঘুম থেকে উঠে গিয়েছিল সে। গতকাল রাতে দৃশ্য সে ভুলতে চাইছে, ভাবছে গানের সুরে যদি সব ভুলে যাওয়া যায় তবে মন্দ নয়। সে গাইছে গলা ছেড়ে, তার গলায় যেন ভোরের পাখির ডাক মিশে গেছে। এক মুহূর্তের জন্য মনে হয় বাড়িটা শুধু গরিমা নয়, এক শান্ত মায়ায় ভরে গেছে। দালানে দালানে হাঁটছে দাসেরা, কেউ পানি নিচ্ছে, কেউ চিঠি নিয়ে ছুটছে কাচারি ঘরের দিকে। আজও খাজনা আদায়ের দিন, গ্রামের মানুষ আসবে জমিদারের সামনে নত হয়ে দণ্ডবত প্রণাম করতে। তবু এই সকালটা অন্যরকম। আকাশ নীল, বাতাসে পাকা ধানের গন্ধ। বেলা ঠিক 11টার দিকে। গতকাল অনেকেই খাজনা দেয়নি, আজ অনেকে হাজির হয়েছে। রশিদ তালুকদার ছড়ি হাতে বসে আছে ঠিক বাড়ির সামনে, সাথে তার 4 ছেলে ও অনুচারীগণ। ফারদিনাও এসে দাঁড়ায় আদিবের পাশে। একে একে এসে অনেকেই চাল ধান দিয়ে যাচ্ছে। কেউ কম দিলে রশিদ তাকে কটু কথা শোনায় এবং নির্দিষ্ট সময় দেন বকেয়া দেওয়ার জন্যে। একে একে সবার দেওয়ার শেষে হাজির হয় সুফিয়ান। ফারদিনা চোখে পড়ে তার দিকে। সাধারণ পোশাক, তার পরনে সাদা রঙের পাঞ্জাবি এবং পাজামা, তার উপর মেরুন রঙের শাল পেঁচানো, মাথায় পাগড়ি। কালো রঙের পাগড়ির সাথে খোঁচা খোঁচা দাড়ি যেন তার সৌন্দর্য আরও বাড়িয়ে তুলেছে। তার চওড়া পেশিবহুল ভারী সুদর্শন পুরুষের সাথে যেন রাখাল শব্দটি কোনোভাবেই যায় না। ভাবে ফারদিনা। তার হাতে ছিল চাল। চালের বস্তাটা রশিদ তালুকদারের সামনে রাখলো এবং সেই সাথে ভারী কণ্ঠস্বর নিয়ে বলল, মেপে দেখুন ঠিক আছে কিনা। পাশ থেকে আদিব বলল, ঠিক আছে, আর মাপতে হবে না, ভেতরে চল। সুফিয়ান বলল। আজ না, কাজ আসে, যেতে হবে অন্য একদিন। বলে একবার ফারদিনার দিকে দেখলো, এরপর তার পথে চলতে শুরু করলো। ফারদিনা তখন সবার নজর এড়িয়ে সুফিয়ানের পেছন পেছন গেল। কিছু দূর গিয়ে সুফিয়ান বুঝতে পারলো তার পেছনে কেউ। সে ঘুরে তাকালো। ফারদিনা স্থির হয়ে দাঁড়িয়ে পড়ল, দৃষ্টি এলোমেলো হয়ে গেল, উসখুস করতে শুরু করলো। সুফিয়ান বলল, আপনি আমার পিছু নিয়েছেন কেন? আমি আসলে তোমার সাথে কথা বলার জন্য এসেছি। কি কথা? ফারদিনা থতমত খেয়ে বলল। আদিব ভাইয়ের সাথে কথা বলেছিলাম, সে বলেছে তোমার অভিযোগ নিয়ে সে আব্বার সাথে কথা বলবে। এটা জানানোর জন্য এখানে এসেছেন? হ্যাঁ, কেন, অসুবিধা হয়েছে তোমার? সুফিয়ান পাঞ্জাবির হাতা ভাঁজ করতে করতে বলল, পাড়ার কেউ দেখে ফেললে সমস্যা, মান সম্মানের একটা বিষয় আসে। এত ভয় তোমার? সুফিয়ান ভয়ের কথা শুনে ফারদিনার দিকে চোখ তুলে তাকায়। তার চোখের ভাষায় যেন অপ্রকাশিত বাক্য রয়েছে, যা সে নীরবতায় যেন বোঝাতে চাইছে। পুরুষের আবার ভয়? আমি কাউকে ভয় টয় পাই না, কিন্তু বিনা দোষে দোষী হতে পারবো না। ফারদিনা কিছু বলতে চাইছে কিন্তু পারছে না। সুফিয়ান তার অভিব্যক্তি বুঝতে পারল। এরপর একবার আশেপাশে তাকালো, কেউ নেই। ফারদিনার দিকে এগিয়ে বলল, কিছু বলার আছে? প্রশ্ন করলে? ফারদিনা চোখ তুলে জিজ্ঞাসা করলো। জানতে চাইলাম। ফারদিনা কিছু বলছে না। তার নীরবতা দেখে সুফিয়ান বলল, আমি চলি, কাজ আছে, আপনি সাবধানে বাড়ি ফিরে যান। তুমি কোথায় যাচ্ছ? আমি চৌরঙ্গি হাট বাজারের দিকে যাব, কাজ আছে। ফিরবে কখন? সময় হলেই। তুমি সোজা সাপটা জবাব দিতে পারো না? সুফিয়ান ফারদিনার রাগ দেখে হেসে উঠল। সে যেন বহুদিন হয়ে গেছে হাসে না। আজ মন খুলে হাসলো। ফারদিনা শুধু অপলকে চেয়ে রইল। একজন পুরুষের হাসি এত সুন্দর হতে পারে সে জানতো না। এই হাসিতে যে কোনো মেয়েই যেন আকৃষ্ট হয়ে যাবে মনে মনে স্বীকার করলো সে। সুফিয়ান থেমে বলল, আমার ফিরতে ফিরতে সন্ধ্যা হয়ে যেতে পারে, এখন চলি। বলেই চৌরঙ্গি হাটের পথে হাঁটা শুরু করলো। কিছু দূর যেতেই একটা গরুর গাড়ি সামনে পড়লো। সে গরুর গাড়িতে করে চলে যায়। ফারদিনা মুগ্ধ হাসি নিয়ে বাড়ির দিকে রওনা হয়। এতক্ষণ তার এবং সুফিয়ানের কথোপকথন খেয়াল করছিল তার ফুপু জেবুন্নেসা। সে প্রচণ্ড রেগে গেল। তার ক্ষোভ প্রকাশ করলো না এই মুহূর্তে। ঝিলমিল একজন বিশ্বস্ত দাসী ফারদিনার, সবসময় হাসি খুশি থাকতে পছন্দ করে। চুলগুলো সবসময় ফিতে দিয়ে বেঁধে রাখে, লাল ফিতে। লাল রং ঝিলমিলের খুব পছন্দ। ফারদিনা তার নাম দিয়েছে মুচমুচি আর টুংটাং। এর নামের পেছনে কারণ আছে। ঝিলমিল সারাদিনই কিছু না কিছু খেতে থাকে, তাই তার একটা নাম দিয়েছে মুচমুচি, টুংটাং। যখনই ও কোনো কাজ করে তখন ওর কাজে শব্দ হবে, হয় কিছু ফেলে দিবে ফ্লোরে, নয়তো ভেঙে ফেলবে। এই জন্যেই তার আরেক নাম দিয়েছে টুংটাং। ফারদিনা যখনই ঝিলমিলকে ডাকে তখনই বলে, এই মুচমুচি শোন। ঝিলমিলও তার ডাকে সাড়া দেয়। ঝিলমিল এসেছে তার ঘরে। চুলের বেনুনিটা এদিক সেদিকে নাচাচ্ছে। ফারদিনা ঝিলমিলকে ফিসফিসিয়ে বলল, এক জায়গায় যাব, তোর আমার সাথে যেতে হবে। কই যাইবা এত রাইতে? বড় ভাইরা দেখা ফলাইলে মহা বিপদ। তুই থাকতে কিভাবে জানবে? তোর মাথায় যে বুদ্ধি। হইছে, এখন কও কই যাইবা? সুফিয়ান আছে না, যে বাঁশি বাজায়?
যাকে সবাই রাখাল ছেলে বলে চিনে, ওর বাড়িতে যাব। ঝিলমিল মুখের হাবভাব পরিবর্তন করে হেয়ালিপূর্ণভাবে বলল, ওই সুফিয়ান, ওরে কিন্তু আমার খুবই ভালো লাগে। কি সুন্দর ও, ওরে যদি নিজের কইরা পাইতাম। চুপ কর টুংটাং, এখন চল। কিন্তু কারণটা কি? পরে বলবো। ফারদিনা ও ঝিলমিল রাতের আধারে সুফিয়ানের বাড়ি উপস্থিত হয়। মাটির উপর উঁচু একটা পাটের তলা, দেয়াল বাঁশ আর মাটির মিশ্রণ, ছাদ খড় আর বাঁশের তৈরি। ভিতরে একমাত্র ঘর যেখানে সুফিয়ান থাকে। ছোট জানালা দিয়ে ধুলো আলো ঢুকে এবং ঘরের এক পাশে কাঠের এক ছোট আলমারি, পাশে চৌকি। বারান্দা নেই, সরাসরি মাটির পথের সঙ্গে ঘর জুড়ে। ঘরটিতে শুধু স্লিপিং ম্যাট আর কয়েকটি জিনিসপত্র, সবই যেন সাদামেটা গ্রামীণ জীবন অনুযায়ী। ঘরের সামনে খুঁটির সাথে জ্বলছে মশাল। তারা ঘরের ভিতর প্রবেশ করে। ঘরের চারিপাশে লণ্ঠন জ্বলছে, টেবিলের উপর মোমবাতি। তার আলো ধরে সুফিয়ান বসে বসে কিছু লিখছে। টেবিলের একপাশে কিছু বই। সুফিয়ান ফারদিনার উপস্থিতি টের পেয়ে কাঁধের উপর থেকে ঘুরে তাকালো। ফারদিনাও ঝিলমিল চাচাই করলো। ঝিলমিল চলে যায় ঘর থেকে। সুফিয়ান দাঁড়িয়ে বলল, আপনি এই রাতে এখানে? তোমাকে দেখতে আসলাম। অসুবিধে হলো? না, কিন্তু এসেছেন কেন? তোমাকে দেখতে বলেছি তো। সত্য বলা মনের জন্য ভালো। বলেই সুফিয়ান চেয়ারে ফারদিনাকে বসতে বলে। সে বসে। টেবিলের উপর বই দেখে সে জিজ্ঞাসা করলো, এগুলো কিসের বই? গল্প, প্রেমের গল্প। কিছুক্ষণ আগে একটা বই শেষ করলাম। প্রেমের নায়িকা ছিল জ্যোৎস্না, যার রূপে নাকি রাতের অন্ধকার পরিষ্কারভাবে দেখা যেত। তোমার জীবনে জ্যোৎস্নার মতো কেউ আছে? পরে একদিন বলবো। ফারদিনা আবার ঘুরে ছোট্ট টেবিলটার দিকে দেখলো। কিছু সাদা পৃষ্ঠায় ধাতব নিব দিয়ে কিছু লেখা। পৃষ্ঠাটা ফারদিনা হাতে নিতে সুফিয়ান টান দিয়ে নিজের কাছে নিয়ে নেয়। কি লেখা? গল্প। তুমি গল্প লিখতে পারো? চেষ্টা করি। কাল্পনিক? সুফিয়ান ভেবে বলল, বাস্তবতা নিয়ে লিখতে চাই। প্রেমের গল্প? বোধ হয়। বলে মৃদু হাসে সুফিয়ান। কিছুক্ষণ নীরবতায় কাটলো। ওদিকে ঝিলমিল পাহারা দিচ্ছে। ফারদিনা আগ বাড়িয়ে বলল, আজ আমি শিমুলতলায় আসতে বলেছিলাম, আসলে না কেন? আমি গেলে এখানে আপনি আসতেন? তুমি খুব শেয়ানা, খুব ভালো ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলতে পারো। সুফিয়ান কিছু বলবে ঠিক তখনই ঘরের বাইরে থেকে এক শক্ত কণ্ঠস্বর ভেসে এলো। সুফিয়ান, ঘরে আছো? মজিদ মিয়ার গলা। সুফিয়ান বাইরে এলো। কি হয়েছে চাচা? গত কয়েকদিন ধয়ডা শামসুলের দুধের পোলাজারে হুনসি গত বৃহস্পতিবার রাতে 3 জন মিলা ঘুমাইছে। শামসুল, ওর বউ আর 2 বছরের পোলা পাচু। সকালে দেহে পাচু নাই। মজিদ মিয়া এতটুকু বলে থামলো। সুফিয়ান কোনো প্রতিক্রিয়া করছে না। ঘরের ভেতরে ফারদিনা। সে যদি এরকম ঘটনা শুনে নিশ্চয়ই ভয় পাবে বলে ধারণা করলো সুফিয়ান। সুফিয়ান ঘরের দিকে আর চোখে তাকিয়ে এরপর মজিদের দিকে দেখল। এ বিষয়ে আমি দেখছি কি করা যায়। আজকে রাতেই আদিব তালুকদারের সাথে কথা বলবো পাঁচুর বিষয়। আপনি বাড়ি ফিরে যান। মজিদ মিয়া মাথা কাত করে সম্মতি জানালো। সে চলে যায়। সুফিয়ান ঘরের ভিতরে প্রবেশ করলো। ফারদিনা একটা বই হাতে নিয়ে উল্টে পাল্টে দেখছে। সুফিয়ান পাশ ঘেঁষে দাঁড়িয়ে বলল, কেউ দেখে ফেলার আগেই আপনি চলে যান। আমি তোমার থেকে ছোট্ট। আপনি আপনি কেন করছো? তুমি বলে সম্বোধন করো। তুমি বললে কি হবে? কি আর হবে, আমার শুনতে ভালো লাগবে। সুফিয়ান বলল, তাহলে বলাই চাই। সত্যি? আমি মিথ্যা বলি না। ফারদিনা কয়েক সেকেন্ড চুপ থেকে বলল, তুমি এত প্রেমের গল্প পড়ো, আচ্ছা বলো তো, প্রেম ভালোবাসা মানে কি? ভালোবাসা তোমাকে একা করে ভাঙবে, তারপর নতুন করে গড়ে তুলবে। এটাই তোমার কাছে ভালোবাসার মানে? আমি তোমাকে এখনো বলতে পারবো না ভালোবাসার ব্যাখ্যা, এতটুকুই থাকুক। এখন কেন নয়? প্রেমের সঠিক ব্যাখ্যা দিতে হলে আগে প্রেমে পড়তে হয়। তখনই ঘরে উপস্থিত হয় ঝিলমিল। ও বেশ হন্তদন্ত হয়ে যেন ছুটে এলো। ফারদিনা, অনেক সময় হয়েছে, এখন চল। কোনো এক অজানা কারণে ফারদিনার এই ঘর থেকে যেন যেতে ইচ্ছা করছে না। ইট পাথরের গড়া প্রাসাদের থেকে মাটির এবং বাঁশের কঞ্চির ঘরে যেন এক স্বর্গীয় সুখ পাওয়া যায়। কথাটা বলেছিল ফারদিনার দাদি। তার সেই কথার সাথে যেন আজ ফারদিনা মিল পেল। কি হলো, চল। তারা দিল ঝিলমিল। সুফিয়ান বলল, যেতে ইচ্ছে করছে না। ফারদিনা মাথা আওড়ালো। না। সুফিয়ান চেয়ারের কাঁধের উপর হাতের ভর রেখে বলল, আমাকে ভরসা করো। এবারও মাথা আওড়ালো। হ্যাঁ। 2 দিনের পরিচয়ে কতটা ভরসা করতে পারলে? ফারদিনা 2 হাত দিয়ে দেখালো। অনেকটা। সুফিয়ান এবার একটু নড়ে চড়ে দাঁড়ালো। হাত দুটো ঘষে নিয়ে গরম করলো। এরপর বলল,
কতটা ভরসা করো এখনই প্রমাণ হয়ে যাবে। ঝিলমিল, তুমি ঘর থেকে যাও তো, আমায় একটু কাজ আছে। বলতেই ফারদিনা ঝিলমিলের হাত ধরে দৌড়ে ঘরের বাইরে চলে আসে। ফারদিনার ভয়ের মুখশ্রী দেখে সুফিয়ান সশব্দে হেসে উঠল। সেও ঘরের বাইরে আসলো, বারান্দার খুঁটির সঙ্গে হেলান দিয়ে দাঁড়ালো। ফারদিনা উঠোন পেরিয়ে যেতেই পিছনে ঘুরে দেখল সুফিয়ানকে। থমকে দাঁড়িয়ে পড়ল সে। এরপর সুফিয়ানকে লক্ষ্য করে বলল, যখনই তোমার বাঁশির সুর পাবো আমি কিন্তু ছুটে আসব, অপেক্ষায় থাকবো। জমিদার বাড়ির আঙিনাটা আজ যেন অন্যরকম। সন্ধ্যা নামার আগেই আলো মালা জ্বলেছে বারান্দা থেকে উঠোন পর্যন্ত। প্রাচীন সিন্দুক থেকে বের করা পিতলের ঝাড়বাতি ঝুলছে ছাদের মাঝখানে, ঝিকমিক করছে আলোয়। বাতাসে আতরের গন্ধ ও ধূপের ধোঁয়া ধীরে ধীরে মিশে যাচ্ছে জোনাকির ঝলকানির সাথে। রাতটা যেন কেমন করে অচেনা হয়ে উঠেছে। বাড়ির চারিপাশে নিস্তব্ধতা, আজ কেবলই গানের অপেক্ষায়। রশিদ তালুকদার একটা গুরুত্বপূর্ণ কাজের জন্য শহরে গেছেন। তার অনুপস্থিতিতে তার ছেলে রায়ান, আদিব ও সায়েম আজ আয়োজন করেছে এক রাতের রঙ্গমঞ্চ। এক কথায় বলা ভালো বাইজিদের রাত। মাজাঙ্গিনার উপর ঘেরা একটা হলঘর, যেটি একসময় ছিল অতিথিদের জন্য, আজ তার প্রতিটি কোণ সাজানো লাল মখমলে, দেয়ালের গাঁথনি ঘেরা আলোকমালায় সোনালি ঝলক। ঘরের মাঝখানে কার্পেট পাতা, চারিপাশে রূপার গ্লাস, পানীয় আর নানা রকম মিষ্টান্নের পসরা। রায়ান বসে আছে উত্তর দিকের আসনে, গায়ে হালকা সোনালি বেনারসি পাঞ্জাবি, চুলগুলো পিছনে আঁচড়ানো, হাতে ক্রিস্টালের গ্লাসে হালকা রঙের পানীয়, ঠোঁট স্থির কিন্তু উদাস হাসি যেন মেখে আছে। পাশে ছোট ভাই আরিফ, তার চোখে মৃদু কৌতূহল, যেন এই জগৎ তার কাছে নতুন কোনো স্বপ্নের মতো। সায়েম পানীয় খাচ্ছে, সে যেন সর্বদাই সুখী। আদিব এরকম পরিস্থিতিতে আসতে চায়নি, তাকে জোর করে আনা হয়েছে। সব প্রস্তুত? রায়ান জিজ্ঞাসা করলো। কোনো এক দাসী মাথা নিচু করে বলল। হলঘরের বাইরে তখন পায়ের শব্দ, মেঝেতে আলগোছে বাজছে পায়জামার ঝুনঝুন, আর তার সঙ্গে মিলছে তবলার প্রথম আঘাত। তারপর ধীরে ধীরে প্রবেশ করলো তারা, তিনজন বাইজি, যেন রাতের আলোয় ফুটে থাকা রজনীগন্ধার মতো। তাদের পরনে গাঢ় লাল রঙের ব্রোকেট লেহেঙ্গা, হাতে সূচিকর্ম ও মিরর ওয়ার্ক দ্বারা পূর্ণ। প্রথমে আসলো সায়রা, কপালে লাল টিপ, চুলে গোলাপ গোজা, আরেকজনের চোখে কাজল, ঠোঁটে মৃদু হাসি, তার নাম কাশ্মীরা। তৃতীয়জন সবচেয়ে তরুণী, হয়তো 20 বছরও হয়নি, তার নাম মেহের। আদিব বেশ অস্বস্তি বোধ করছে, কিন্তু বাকি 3 ভাইয়ের সাথে যোগদান যেন করতেই হলো তাদের মন রক্ষার্থে। রায়ান, আরিফ, সায়েম তারা হাতে পানীয় নিয়ে তবলা শব্দের সাথে সুরের সাথেই বলে উঠল, নাচো। বাইজিরা নাচ শুরু করলো, তবলার তালে তালে শরীর দুলে উঠলো, গানের ছন্দ ভেসে উঠলো, দূর কোথাও যাস প্রিয়ে ফিরে আয় মোর ঘরে। রায়ানের দৃষ্টি চলে গেল মেহেরের দিকে। ঘরের আলোয় যেন তার চোখের দীপ্তি ছিটকে পড়ছে মেঝেতে। ছেলেরা একে একে নিঃশব্দ হয়ে গেল। রায়ান চোখের পলক ফেলল না, মদ এক চুমুক নিয়ে বলল, গানটা যেন মদের চেয়েও মধুর, আর ওর নাচ। বলেই হাসলো। বাইজিদের মুখে হাসি, কিন্তু সেই হাসির ভিতর যেন এক ধরনের শূন্যতা। তার চোখে বাইজিদের শরীর নয়, তাদের চোখের ক্লান্তি ধরা পড়ে। কত রাত এমন কেটেছে, কত দরজায় নাচতে হয়েছে, সেই ভাবনাটাই যেন রায়ানকে কেমন করে নরম করে তুলল। তবলা তালে তালে তাদের পায়ে নুপুর বাজে। রায়ানের চোখে রক্তের আভা দেখা দিল। হঠাৎ সে বলল, এই জীবনের আনন্দও বড় অল্পস্থায়ী, তাই না আবির? আরিফ চুপ করে রইল। তার মনে হচ্ছিল এই গানে হাসি সবকিছুই যেন চিরস্থায়ী, না হলেও এর মতো শান্তি আর কিছুতেই নেই। নাচের মাঝে মেহের একবার তাদের দিকে তাকালো, তার দৃষ্টিতে ক্লান্তি, তবু সে হাসলো, যেমন ফুল ঝরে পড়ে তবু গন্ধ ছড়ায়। রায়ান গ্লাসে আবারও ঢাললো মদ, ধীরে ধীরে বলল, এই রাতে কোনো শোক নেই, শুধু আনন্দ। কিন্তু বাইরে তখন ঘন কুয়াশা জমেছে, সাথে দমকা হাওয়া। দূরের কুকুরের ডাক শোনা যায়, যেন প্রকৃতি নিজে প্রতিবাদ করছে আড়ম্বরের। বাইজি মেয়ের সবচেয়ে সুন্দরী, সে গানের সুর ধরছিল। সুর শেষ করে বসে পড়ল কার্পেটে। সে জল চেয়ে নিল, মৃদু কণ্ঠে বলল, গান গাইলে মন ভালো হয়, কিন্তু শেষে কে শোনে কান্না? রাহান শুনতে পেল, কিছু বলল না। গ্লাসের তলায় তার নিজের মুখ প্রতিফলিত হলো, এক ধরনের নিঃসঙ্গতা নিয়ে। আরিফ শুধু বলল, গান থামিও না মেহের, এই রাতের নীরবতায় গানেই ঢেকে থাকুক। তখন তবলার তালে তালে আবারও উঠল সুর, কিন্তু এবার গানটা একটু ভারী। এই দেহখানি মাটির হইবে, রবে কেবল নাম। এক মুহূর্তে ঘরের ভিতর কেমন যেন নেমে এলো এক বিষণ্ণ আবেশ। বাইরের বাতাস থেমে গেল, প্রদীপের আলো দুলে উঠল, মদের গন্ধের নিচে ছড়িয়ে পড়ল চন্দনের গন্ধ, আর তার মধ্যে কেউ যেন নিঃশব্দে কেঁদে ফেলল। মেহের গানের শেষ লাইনটায় কণ্ঠ থামিয়ে চেয়ে রইল রায়ানের দিকে, দুটো চোখে অদ্ভুত এক বার্তা, হয়তো মুক্তির, নয়তো অজানা বেদনার। রায়ান তখনও হাসছে, কিন্তু সেই হাসিতে সুখ নেই, তার চোখে একরাশ ক্লান্তি। রাত বাড়তে থাকে, একে একে মদের গ্লাস খালি হয়, বাইজিদের সুর নরম হয়ে আসে, শেষে শুধু তবলার ক্ষীণ আওয়াজ পাওয়া গেল।
অন্যদিকে সুফিয়ান জমিদার বাড়িতে হাজির হয় আদিবের খোঁজে। বাড়ির চৌহদ্দি পেরিয়ে ভেতরে প্রবেশ করলো, দ্রুত পায়ে হেঁটে ঘরের ভেতর ঢুকে গেল। কাউকে দেখা গেল না। তখন ঝিলমিল উপস্থিত হয়। কাউরে খুঁজতেছো নাকি? ঝিলমিল এর চোখে মুখে যেন উতলা ভাব। আদিব ভাই কোথায়? উপরে হল ঘরে বাইজিদের নাচ দেখতাছে আর মজা লইতাছে, যা ওদের লগে যোগ দাও। সুফিয়ান নীরব হয়ে গেল। বাইজিরা নাচ করছে, সেখানে সে উপস্থিত হতে চায় না, কিন্তু পাঁচুর বিষয়ে কথা বলারও দরকার। ঝিলমিল কাঁধ দিয়ে সুফিয়ানকে ধাক্কা দিয়ে বলল, কি হলো, এত কি ভাবতেছো? যাও ওপরে। সুফিয়ান বিড়বিড় করে বলল, গায়ে ঢলে পড়া মহিলা। বলে উপরে হলঘরের দিকে হাঁটলো। হলঘরের দিকে যতই যাচ্ছে ঘুঙুরের শব্দ তত কাছে আসছে। হলঘরে প্রবেশ করে। চারিদিকে বেশ সুন্দর সাজানো গোছানো, বেশ সুগন্ধি ভেসে আসছে। বাইজিদের দিকে একবার চোখ তুলে তাকে দৃষ্টি সরিয়ে আদিবকে খুঁজলো। আদিব পূব পাশে আসনে বসে আছে। সুফিয়ান সেদিকে যায়। আদিব দেখলো সুফিয়ানকে। রায়ানও চোখ তুলে দেখলো সুফিয়ানকে। সে হেসে উঠে দাঁড়ালো, বলল, তুই এসেছিস ভালো হয়েছে। আয় মজা কর, পানিও নে, বাইজিদের রূপ উপভোগ কর। সুফিয়ান নাকচ করতে তিনজন বাইজি মিলে সুফিয়ানকে টেনে নিয়ে কার্পেটের উপর দাঁড় করিয়ে দিল। এরপর বাইজিরা মিলে সুফিয়ানকে ঘিরে নাচতে শুরু করলো। অন্যদিকে রায়ান, সায়েম এবং আরিফ বেশ আনন্দ উপভোগ করছে। মেহের তখন ছন্দের তালে ঘুরে গিয়ে 2 গ্লাস মদ আনলো, সুফিয়ানের দিকে এগিয়ে দিল। সুফিয়ান তাদের মাঝখান থেকে সরে যেতে চাইল, কিন্তু পারল না। মেহের কাশ্মীরা জোর করে তাকে মদ খাইয়ে দিল। এক চুমুক দেওয়ার পরে সুফিয়ানের মাথা ঝিম ধরে গেল। মেহের পুরোটা খাওয়ানোর জন্য চেষ্টা করলো। সুফিয়ান সরিয়ে দিলেও তারা পুনরায় জোর করে খাইয়ে দেয়। সুফিয়ান বাধ্য হয়ে পুরোটা খেয়ে নিল। আদিব রায়ানকে উদ্দেশ্য করে বলল, ভাই কিছু বল, সুফিয়ান এসব খায় না, পরে নেশা হয়ে যাবে। তুই চুপ কর, ধীরে ধীরে এসব খাওয়া অভ্যেস হয়ে যাবে। ওকে ভালোই মানাচ্ছে সুন্দরীদের পাশে, কি বলিস? আদিব কিছু বলল না। সে অসহায়ের মতো সুফিয়ানকে দেখলো। ইতিমধ্যে নেশায় ধরে গেছে সুফিয়ানকে। তার চোখের সামনে সবকিছু ঝাপসা হতে লাগলো। ধীরে ধীরে একেবারে থেমে যায় গানের সুর, বন্ধ হয় তবলার সুর। সুফিয়ান ঢলে পড়তে মেহের ধরে নেয়। সুফিয়ান তার টাল সামলে নেয়। দৌড়ে আসে আদিব। সুফিয়ানকে ধরতে চাইলে রায়ান বলল, ওদের থেকে সরে যা, মেহের ওকে আরাম করার জন্য ঘরে নিয়ে যাক। আদিব সরে যায় বাধ্য ছেলের মতো। মেহের সুফিয়ানকে ধরে একটা ঘরে নিয়ে যায়। তার শরীরের বল শক্তি ক্রমাগত কমে গেল। মেহের তাকে খাটে শুইয়ে দেয়। ঝাপসা চোখে একবার মেহেরের দিকে দেখলো সুফিয়ান। পরিষ্কার দেখা গেল না। মেহের ক্ষীণ দৃষ্টিতে সুফিয়ানকে দেখলো। মসৃণ মুখ, তার মাথায় একটা পাগড়ি। মেহের বিছানায় হাঁটু রেখে শরীরে ঝাঁপ দিল সুফিয়ানের উপর। এরপর পাগড়িটা খুলে ফেললো। সুফিয়ান তখন নড়ে চড়ে শয়, কিছু বলতে চাইছে। মেহের মাথা নিচু করে কোমল কণ্ঠে জিজ্ঞাসা করলো, কিছু বলতে চাইছো? ফিসফিসিয়ে বলল, ফারদিনা। মেহের বিস্ময়ে তাকিয়ে রইল। জমিদারের মেয়ের নাম তার মুখে শুনে খানিকটা চিন্তিত হলো। সুফিয়ান পুনরায় বলল, ফারদিনা। এরপর গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে গেল। ফারদিনা তার ঘরের এক কোণে বসে গুনগুন করে গান গাইছিল। এমন সময় ঝিলমিল উপস্থিত হয়। ফারদিনার পাশে বসে বলল, তুই কি বাঁশিওয়ালার কথা ভাবতেছিস? মিথ্যা কইলে কিন্তু হইব না। আমি সবার মনের কথাও টের পাই। ফারদিনা চুপচাপ। তার নীরবতায় যেন তার উত্তর। সেই রেশ টেনে ঝিলমিল বলল, তোর বাঁশিওয়ালা হল ঘরে বাইজিদের সঙ্গে নাইচা মদ পান কইরা হয়তো এতক্ষণে। বাকি কথা ঝিলমিল গিলে লাজুক হাসি দিল। এসব তুই কি বলছিস? ফারদিনা হকচকিয়ে গেল। আমি ঠিকই কইছি। শোন, তোরে একটা গল্প কই। এক রাজকুমারী আর এক যোদ্ধার গল্প। তোর লগে মিলতেও পারে, কমু? তুই তোর গল্প নিয়ে থাক। বলেই ফারদিনা দৌড়ে হল ঘরের দিকে গেল। সেখানে দুজন বাইজি বসে মুদ্রা গুনছে, সাথে কিছু দাসীরাও আছে। সে একজন দাসীকে জিজ্ঞাসা করলো, সুফিয়ান কোথায়? সে ইশারায় আরাম করার ঘরটি দেখিয়ে দেয়। ফারদিনা ছুটে গেল ঘরটির দিকে। সুফিয়ান নিথর দেহে যেন ঘুমাচ্ছে। একজন বাইজি সুফিয়ানের পা থেকে জুতা খুলে দিচ্ছে দেখে রাগে গজগজ করতে করতে বলল, এই মেয়ে, তুমি ওকে স্পর্শ কেন করছো? মেহের উঠে দাঁড়ালো। ধীর পায়ে ফারদিনার সম্মুখীন হলো। তুমি নিশ্চয়ই ফারদিনা? হ্যাঁ, কিন্তু আমার নাম জানলে কিভাবে? এই গ্রামের সবাই তোমার নাম জানে। এর আগে আমি তোমাকে দেখিনি, আজ দেখলাম। ওর সাথে এই ঘরে কেন তুমি? কি করছিলে তোমরা? ও এভাবে ঘুমাচ্ছে কেন? মেহের মুখে হাসি এনে বলল, ঈর্ষা হচ্ছে? কাউকে ভালোবাসলে ঈর্ষা হওয়ারই কথা। আমার প্রশ্নের জবাব তো এটা নয়। বলেই ফারদিনা সুফিয়ানের কাছে গেল। তার পাশে বসে মেহের খোলা চুলগুলো খোপা করতে করতে বলল, নেশা জাতীয় পানীয় খেয়েছিল, টাল সামলাতে পারছিল না, তাই আমি এই রুমে এনে শুয়ে দিয়েছি। ফারদিনা কিছু বলে না। মেহের আগ বাড়িয়ে বলল, সেও কি তোমাকে ভালোবাসে? হয়তো না। সেও তোমাকে ভালোবাসে? আমার তেমনটি মনে হচ্ছে না।
মুখটা ধোঁয়াশা হয়ে গেল ফারদিনার। সে নেশার ঘরে তোমার নাম বলেছিল, নিশ্চয়ই তোমাকে ভালোবাসে। নেশার ঘোরে তো মানুষ আবোল তাবোল বলে, একথা তুমি বিশ্বাস করলে? মেহের মুচকি হেসে বলল। পুরুষেরা নেশার ঘরে কখনো মিথ্যা কথা বলে না। সে তোমার নাম বলেছে, তার মানে সে তোমাকে খুঁজছিল। মেহের থেমে গেল, পুনরায় বলল, তোমাকে একটা গল্প বলি, তবে এটা গল্প হলেও সত্য ছিল। প্রাচীন এক রাজকুমারী ছিল, তার প্রেম ছিল এক যোদ্ধার সাথে। এতটুকু বলতে একজন অনুচারী এসে হাজির হয়। গম্ভীর গলায় মেহেরকে লক্ষ্য করে বলল, আপনাদের এখন এখান থেকে যেতে হবে, দিনের আলো ফুটলে বিপদ। মেহের চলে যায় ফারদিনা থেকে বিদায় নিয়ে। ফারদিনা জানালার পর্দা ফাঁক করে বাইজিদের যাওয়ার পানে দেখলো। তার ভেতরটা উদাসীন হয়ে গেল। বাইজি এবং ঝিলমিল দুজনাই কেন তাকে গল্প শোনাতে চাইলো? দুজনার গল্পের শুরু এক কেন ছিল? নিস্তব্ধ রাতে ফারদিনা আর কিছু ভাবতে চাইল না। সুফিয়ান পড়ে পড়ে ঘুমাচ্ছে। মদের নেশা না থাকলে এতটা তীব্র ঘুম তার কখনোই হতো না। সুফিয়ান ফারদিনার এতটা কাছে, অথচ দুজনাই যেন চুপচাপ। সুফিয়ান না চাইতেও ঘুমে, আর ফারদিনাও চেয়ে তার সাথে গল্পগুজব করতে পারছে না। সে ঘরের মধ্যে বড্ড বিরক্তি নিয়ে পায়চারি করছে। রাত্রির শেষ পর্বের কাছাকাছি ঝিলমিল উপস্থিত হলো, হাতে আঙ্গুর ফল। ঘরের চারিদিকে মোমবাতি আর মশাল। সুফিয়ানের মুখটি এখন সোনালী রঙের মতো জল করছে। ঝিলমিল তার দিকে এগিয়ে গেল। ফারদিনাকে উদ্দেশ্য করে রংঢং করে বলল, এই রাতের সুযোগ হাতছাড়া কেন করতেছ? তারে জাগাও, এরপর চাঁদনি রাতে ঘুরতে যাও। কি বলছিস? নেশার ঘরে আছে, ডাকলেই জাগবো নাকি? আমি জাগামু। কিভাবে? হাকিমরা নেশা কাটানোর জন্য কি করে জানোস না? দই ছাঁচ অথবা তেঁতুলের তৈরি করা জড়িবুটি, এতে নেশা কাটে। যা, জলদি নিয়ে আয়। কিন্তু প্রতিটি কাজেরই পারিশ্রমিক আছে। আমিও এই কাজটা পারিশ্রমিক নিয়েই করতে চাই। উফ, কি চাস তুই? আহারে সোনার একখান আংটি দিতে হইব, দিবি? দিব, যা এখন। ঝিলমিল চলে গেল জড়িবুটি আনতে। 15 মিনিট পর হাজির হয়। রাত তখন ঠিক 4টা। ঝিলমিল জড়িবুটি ফারদিনার হাতে তুলে দিয়ে চেয়ারে হাঁটু ভাঁজ করে বসে মনের আনন্দে আঙ্গুর ফল খাচ্ছে। জড়িবুটির জল সুফিয়ানের চোখে মুখে চামচের সাহায্যে দেওয়া হলো। যতই ঘুমে থাকুক না কেন, হাকিমের মতে মদের নেশা কাটানোর জন্য জড়িবুটি যখন এক চুমুক পেটে যায়, তার নেশা তখন কাটতে শুরু করে। সুফিয়ান নড়চড় শুরু করলো। ফারদিনার মুখে হাসি আসলো। জড়িবুটি পুনরায় মুখে দিল। সময় চলে যাচ্ছে। সুফিয়ানের সেভাবে ঘুম কাটছে না। ঝিলমিল বলল, চিন্তা করিস না, তার ঘুম কাইটা যাইব। একটু ডাক, গায়ে হাত দে, উঠে যাইব। সত্যিই তাই। সুফিয়ান চোখ মেলে চাইলো। আশেপাশে সবকিছু যেন তার কাছে অচেনা মনে হলো। কোনো শত্রুতা হয়তো আক্রমণ করেছে। এরকম ঘরে তো তার থাকার কথা নয়। মনে হচ্ছে দীর্ঘদিন পর তার হুঁশ ফিরেছে। তুমি এখানে? সুফিয়ান ঘুম ঘুম চোখে প্রশ্ন ছুড়ল। আমি এখানে না, তুমি এখানে। কিভাবে এলাম? এই ঘরে এসেছো মদের ঘরে। তার আগের কথা আমি বলতে পারবো না। সুফিয়ানের মনে পড়ল পাঁচুর কথা। ও নিখোঁজ। ওর জন্যই আদিবের সাথে আলাপ করার জন্য এখানে সে এসেছে। এরপর বাইজিদের চক্করে পড়েছিল। সময় এখন 4:30। সুফিয়ানকে হাত মুখে জল দেওয়ার জন্যে ঝিলমিল একটা হাঁড়িতে জল নিয়ে আসলো। সুফিয়ান মুখে জলের ঝাপটা দিল। এখন বেশ সতেজ লাগছে তার। মদ্যপান সে আগে কখনো করেনি। হঠাৎ মদ্যপানের জন্য সে বেঘরে ঘুমিয়ে পড়েছিল। আমি বাড়ি যাব, আগামীকাল আসবো। একটা কাজেই এসেছিলাম। এত রাতে কেন যাবে? বিপদ হতে পারে। ফারদিনা বলল, হোক, ঘুম যখন ভেঙে গিয়েছে আর এই দেওয়ালের মাঝে ঘুম হবে না। আমার পর্যাপ্ত ঘুম দরকার। তার চেয়ে চলো আমরা বাইরে গিয়ে ঘুরে আসি। যাবে? এত রাতে? ভয় পাচ্ছ? বলেই ফারদিনা হেসে উঠল। বললাম তো, আমি ভয় পাই না। তোমাকে নিয়ে ভয়? কেন? কলঙ্ক লাগবে, পাপ হবে। সুফিয়ান কোনোভাবেই যেন যেতে রাজি হইল না। ঝিলমিল তখন মায়ার দিকে এগিয়ে গেল। গা ঘেঁষে দাঁড়িয়ে বলল, যাগে, বাদ দে। তোর মামা তো ভাই শুনেছি আগামীকাল চলে আসবে। তার সাথে রাইতে ঘোরার ইচ্ছেটা পূর্ণ করবি। চলো। সুফিয়ান রাজি হলো। জমিদার বাড়ির পেছনের পথ ধরে দুজনে বাইরে বের হয়। চারিদিক থেকে ঝিঝি পোকার ডাক ভেসে আসছে। যে পথে এগোচ্ছে সে পথে ধানের সারি বাতাসে দুলে। ওরাও যেন চাঁদনি রাত উপভোগ করছে। ধানের মাঠের চারিপাশে বড় বড় গাছের সারি। নির্জন এরকম একটা রাত ফারদিনের আগে উপভোগ করেনি, আজ করছে। ভীষণ আনন্দ হচ্ছে তার। চোখ তুলে একবার সুফিয়ানের দিকে তাকালো। তোমার ভালো লাগছে না? লাগছে। তোমার জন্য একটা জিনিস এনেছি, দিব? দাও। ফারদিনা সিগারেট বের করে দিল। সুফিয়ান হাত বাড়িয়ে নিল। ধরবো কিভাবে?
লুসিফার ম্যাচ এনেছি, আমি ধরিয়ে দেই। দাও। আমি দেখব তোমার সিগারেটের ধোঁয়া কোন দিকে উড়ে যায়। এতে কি হবে? তোমার সিগারেটের ধোঁয়া যদি আমার দিকে আসে, তবে ধরে নেব তুমি কাউকে ভালোবাসো। এটা অযৌক্তিক। আর ধোঁয়াও তোমার দিকে যাবে না। সুফিয়ান ধোঁয়া ছাড়লো আর ধোঁয়া ফারদিনার দিকে উড়ে গেল। সে হেসে ফেলল। তার হাসি দেখলো সুফিয়ান, নিজেও মৃদু হাসলো। আমি বলেছিলাম না আমি বুঝে ফেলবো। সুফিয়ান হাসলো, কিচ্ছুটি বলল না। ফারদিনাও চুপচাপ। আবহাওয়া ঠান্ডা হয়ে গেল, কুয়াশা পড়ছে। ঠান্ডার গতি এই শক্তি যেন বেড়ে গেল। ধানের মাঠ পেরিয়ে একটা বড় গাছ দেখলো, যার শিকড়গুলো চারিদিকে গোল হয়ে ছড়িয়ে আছে। তারা দুজন সেখানে বসলো। সুফিয়ান প্রথম ফারদিনার ডান দিকে বসে ঘুরে আবারও বাম দিকে বসলো। এ পাশে কেন আসলে? ওপাশ থেকে সিগারেটের ধোঁয়া তোমার নাকে আসতো, অসুবিধা হতো? আমার তো বেশ ভালোই লাগছে। গল্প শোনাবে? শুনবো। কেমন গল্প? বাস্তব গল্প। এক ছিল রাজকুমারী, ভারী সুন্দর ছিল তার রূপ, সবাই মুগ্ধ হতো। সে চঞ্চল এবং রাগী ছিল, খুব সহজে রাগ দেখাতো না। 7 ভাইয়ের এক বোন ছিল। তার মা ছিল না, ছিল দুধ মা। মা আগেই মারা যায়। রাজকুমারীর ছিল 7 ভাই ও তার বাবার ভীষণ আদরের। সুফিয়ান থামলো, সিগারেট শেষ পর্যায়ে। তারপর কি হলো? রাজকুমারীর এক সাধারণ প্রজার প্রেমে পড়ে। প্রজা ছিল সুদর্শন পুরুষ, যার রাগ, তেজ, আত্মসম্মানবোধ ভারী কঠোর ছিল। তারপর কি হলো? রাজকুমারী তার ভালোবাসার কথা প্রকাশ করলে প্রজা রাজি হয়। এভাবে কিছুদিন সবকিছু ভালোভাবে চললেও হঠাৎ একদিন রাজকুমারী অসুস্থ হয়ে পড়ে। সুফিয়ান থেমে গেল। সে চোখের কর্নার থেকে আবছা কারো ছায়া দেখতে পেল। গল্পটা অসমাপ্ত থাকলো। রাত এখন শেষের দিকে। সুফিয়ান ফারদিনাকে চুপ থাকার ইঙ্গিত দিয়ে নিজের পিছনে নিয়ে গাছটার পিছন দিকে খুঁজতে শুরু করলো আবছা ছায়াগুলোকে। ওরা ছায়া না, 4-4টে মানুষ। সুফিয়ানকে দেখে একজন দৌড়ে পালালো, আরেকজন দৌড়ের জন্য প্রস্তুত হলো। বাকি দুজনকে সুফিয়ান ধরলো। ওরা দুজন কাপা কাপা গলায় মাফ চাইছে। আমাদের কিছু করবেন না, আর এরকম কিছু করব না। ওরা কি বলতে চাইছে সুফিয়ান বুঝতে পারলো না, প্রশ্ন করলো, কি করবি না? এখানে লুকিয়ে ছিলিস কেন? আমাদের চুপচাপ দেখেছিলি কেন? ওরা দুজন দুজনের দিকে দেখলো। কণ্ঠ ভারী, দেহ ভারী, চুলগুলো বড় বড়, মনে হচ্ছে অনেকদিন কাটে না। কণ্ঠে ধরা গেল বয়স আনুমানিক 40। জবাব দে। আমরা চোর, গরু চোর। আজ রাতে একটাও গরু চুরি করতে পারি নাই, তাই তালুকদার বাড়ির দিকে যাচ্ছিলাম, এমন সময় আপনাদের দেখি। ফারদিনা হেসে বলল, তোমরা সত্যি চোর? তাহলে আমি তোমাদের গরু চুরি করতে সাহায্য করব। এগুলো কি বলছো? তুমি সাহায্য করবে মানে? সুফিয়ান জিজ্ঞাসা করলো। কারণ আমাদের খামার থেকে কিভাবে গরু চুরি করা যাবে সেটা আমি ভালো জানবো, তাই না? চোর দুটো নিজেদের মধ্যে ফিসফিসিয়ে বলল। জমিদারের মেয়ে কি আধা পাগল? অর্জুন বলল, মনে হয় পুরোটাই পাগল। সুফিয়ান ফারদিনার কথা উপেক্ষা করে চোর দুটোকে বলল, চুরি করা অন্যায় জানিস তো? বল, এখন পর্যন্ত কত গরু চুরি করেছিস? আমি কিন্তু তোদের চিনে ফেলেছি। সত্য না বললে কিন্তু কালই রশিদ তালুকদারের কাছে সব সত্য বলে দিব। এরকমটা করবেন না। এখন পর্যন্ত 30টার উপরে গরু চুরি করেছি, সব বিক্রি করে টাকা খরচ করে ফেলেছি। সুফিয়ান ওদের কলার ছেড়ে দিল, গাছের শিকড়ের উপর বসলো। ওদেরও বসতে বলল। ওরা হাঁটু ভাঁজ করে বসে। সুফিয়ান দৃঢ় কণ্ঠে বলল, চুরি করা মানে অন্যের হক ছিনিয়ে নেওয়া। সব পাপের মধ্যে এটাও অন্যতম পাপ। এখন পর্যন্ত অনেকের হক মেরে খেয়েছিস। আমি তোদের সত্য বলবো না, একটা শর্তে। কি শর্ত? তোরা আর চুরি করবি না, হালাল পথে চলবি, ধর্মকর্ম পালন কর। না হয়? দুজন একসাথে দুই ধরনের জবাব দিল। একজন বলল হয়, অন্যজন বলল না। সুফিয়ান না ধরে নিল। ওরা ধর্মকর্ম পালন করতে হবে, চুরি ছেড়ে দিতে হবে। কিন্তু কিন্তু আমরা খাবো কি করে? কৃষিকাজ করে। আমাদের সাধারণ মানুষের জন্য কৃষিকাজ রয়েছে। কৃষিকাজের জন্য জমি দরকার, নিজেদের না হলেও বর্গা দরকার। কে দিবে জমি? কার জমিতে ফসল ফলাবো? আমি দেব। তোরা আমার সাথে কাজ করবি? ভেবে জবাব দিল, করব। করবি? তোদের সাথে যে দুইজন ছিল ওদেরও আগামীকাল নিয়ে আসবি আমার বাড়িতে। নিয়ে আসবি তো? আসবো। তোদের বাড়িঘর আমি চিনি। তোরাই যে চোর তা জানতাম না। এখন বল তোদের নাম কি? ওরা ভেবে বলল, আমার নাম
বদুর কালাই। অপরজন বলে। হাবলু লাঠিয়াল। লাঠিয়াল? সুফিয়ান নিচু স্বরে বলল। আগে আমি লাঠিয়াল দলে ছিলাম, সময় এখন আমায় গরুচোর বানিয়ে দিয়েছে। অসাধারণ। সুফিয়ান হাঁপ ছেড়ে বাঁচল। অসাধারণ বলায় হাবলু দাঁত বের করে হিহি করে হেসে উঠল। হাসছিস কেন? ওই যে আপনি অসাধারণ বললেন। তোদের পূর্ব পরিচয় শুনে অবাক হলাম। যাকগে, ভোরবেলার কাছাকাছি সময়। আজ চলে যা, আগামীকাল তোরা 4 জন আমার বাড়িতে আসবি, মনে থাকবে? থাকবে। ওরা চলে যায়। ফারদিন এতক্ষণ চুপচাপ দাঁড়িয়েছিল। এতক্ষণ পরে সবে মুখ খোলার সময় হলো যেন তার। কিছু বলার আগে সুফিয়ান বলল। তুমি ওদের চুরি করার জন্য উস্কানি দিচ্ছিলে কেন? ওরা যদি আজ গরু চুরি করত, আগামীকাল সেসব নিয়ে ভাইয়েরা ব্যস্ত থাকতো। কিছুদিন হয় চুরি নিয়ে অভিযোগ আসছে, তারা এসব নিয়ে ব্যস্ত থাকতো, আর আমি এদিকে তোমার সাথে সময় কাটাতে পারতাম। ভালো হতো না? মোটেও না। বলে সে হাঁটা শুরু করলো তালুকদার বাড়ির দিকে। কেন? ভাগ্যিস ওরা আজকে আমার কাছে ধরা পড়েছে। যদি তোমার ভাইদের কাছে পড়তো তাহলে আস্ত রাখতো না। তাহলে তুমি ওদের ছেড়ে দিলে কেন? প্রতিটা মানুষেরই ভালো হওয়ার একটা সুযোগ দিতে হয়, ওদেরও দিয়ে দেখি। ওরা কখনোই আসবে না তোমার কাছে, আর চুরি করাও বন্ধ করবে না। তুমি কি ওদের সত্যিই চেনো? না। তাহলে মিথ্যা বললে কেন? ওদের চিনে ফেলেছি বলছি দেখে ওরা ভয় পেয়েছে। আগামীকাল নিশ্চিত আসবে। আমি নিশ্চিত আসবে না। আসলে কি তোমার খেতে কাজ দিবে? দেব। ওরা তোমাকে ঠকাবে। দেখা যাক। বলতে বলতে তালুকদার বাড়ির পেছনে চলে আসে তারা দুজন। সুফিয়ান ফারদিনার দিকে চেয়ে বলল। সারা রাত ঘুমাইনি, এখন গিয়ে বিশ্রাম নাও। তুমি চলে যাবে? যেতে তো হবেই। আবার কবে দেখা হবে আমাদের? এমনভাবে বলছো আমি যেন বিদেশ থাকি। আমি আসবো আদিব ভাইয়ের সাথে কথা বলতে। সুফিয়ান চলে যেতেই ফারদিনা দাঁড় করিয়ে দেয়। শোনো। কিছু বলবে? অন্যদিন। বলেই ফারদিনা প্রাচীরের ছোট্ট দরজা থেকে ভেতরে প্রবেশ করতে সুফিয়ান শোনো বলে দাঁড় করিয়ে দিল। ফারদিনা ঠোঁটে ফাঁকে হাসি এনে বলল। কিছু বলবে? ছড়িপুটি দিয়ে মদের নেশা কাটানোর জন্য ধন্যবাদ। আজ রোববার চৌরঙ্গি হাট বাজার বসেছে। রশিদ তালুকদার শহর থেকে ফিরেছেন। বাড়ির বিশ্বস্ত কাজের লোক কুদ্দুস। রশিদের কাছে নামটা বেশ বড় মনে হয়, তাই সে ছোট্ট করে কালু ডাকে। দেখতে শুনতেও কালো, উচ্চতা 4 ফিট 10 ইঞ্চির মতো। ওকে কিছু টাকা এবং বাজারের ফর্দ ধরিয়ে দিয়েছে। তাজা মাছ, মাংস, সবজি সবকিছু আনতে বলেছে। কালু, তোর বাজারে এর আগের বার ভুল ছিল। ওজনে 500 গ্রাম আলু কম ছিল, কিন্তু টাকাও পাইনি। টাকা তুই মেরে দিয়েছিস। আধা পয়সা টাকা মেরেছিস কিনা? মেরেছে। এর জন্য শাস্তি দরকার কিনা? দরকার। রশিদ সিগার ফুকলো। কিছু টাকা কুদ্দুসের দিকে এগিয়ে দিল। এখন আমি যাব। আমি না থাকাকালীন কেউ এসেছিল? কে এসেছে বলিসনি তো? দে বলছি। কুদ্দুস চিঠি দিল। রশিদ মিনিট 5 পর চিঠি পড়ল। পড়া শেষে মৃদু হাসলো। কুদ্দুস জিজ্ঞাসা করলো। যা বুঝলাম, দারোগার নিব, কলমের কালির অভার, সাথে 60টা বানান ভুল। বলে হেসে উঠল। আপনাকে তো আজে বাজে কথা বললো উনি। জমিদারের ঠিক মতো ইদানিং পালন করছেন না, আর আপনি হাসছেন। শোন কালু, জীবনের প্রতিটা মুহূর্তে বেশি বেশি হাসতে হয়, খারাপ সময় একটু বেশি হাসতে হয়। এতে কি হয় জানিস? আপনি বললে জানাবো। মন সতেজ হয়। যা 1 কাপ চা নিয়ে আয়। বাজারে যেতে দেরি হবে না? হবে না। আগে বাজার না আমি? আপনি? কুদ্দুস জানে রশিদের কথার পাল্লায় পড়লে শেষ। চা নিয়ে আসে কুদ্দুস। চা হাতে নিয়ে চুমুক দিল রশিদ। কুদ্দুস বলল। এখন আমি যাব। আগে আমি চা পান করি। চায়ে ভুল থাকতে পারে। চায়ে ডুবে থাকে। থাকে। চায়ে চিনি, মশলা, চা পাতা ঠিকঠাক আছে কিনা দেখা উচিত। নয়তো অতিথি যখন আসবে তাদের যদি এভাবে ভুলভাল দিস, তারা তখন অসন্তুষ্ট হবে। হবে কিনা বল? হবে। চা ঠিক আছে, এখন যা বাজারে।
সুফিয়ান ঘরের সামনে বসে বসে লিখছে, পাশে এক কাপ চা, পরনে হালকা ধূসর রঙের ফতো এবং পাজামা, শীত ঠেকাতে শাল পড়েছে। ফারদিনা এবং ঝিলমিল তার বাড়ির উপস্থিত হয়। ফারদিনা আজ পড়েছে লাল রঙের মসলিন শাড়ি, কপালে কালো ছোট্ট টিপ, চুল একপাশে রেখে বিনুনি করে। সুফিয়ান তাদের দেখে লেখা বন্ধ করলো, খাতা পাশে রেখে দিল। তোমরা সকাল সকাল এখানে? ফারদিনার জবাব এলো, সুযোগ পেয়েছি তাই চলে এসেছি। আব্বাজকে আসছেন, ভাইরা তার সাথে ব্যস্ত। এখানে কেন এলে? তোমার চোরগুলো এসেছে কিনা দেখতে আসছিলাম। এসেছে? আসলে তো দেখতেই। আমি নিশ্চিত ওরা আসবে না, তোমাকে ধোকা দিয়ে গতকাল পালিয়েছে। আমি কখনো হারি না, এই যে ওরা এসেছে। বলেই ফারদিনা মাটির বারান্দায় বসে। ফারদিনা চোখ তুলে দেখলো বদরু, হাবলুকে দেখা যাচ্ছে, সাথে আরো দুজন। সুফিয়া মসৃণ হাসে। ওরা এসে দাঁড়ায় তাদের সামনে। পরনে চারজনের সাদা লুঙ্গি, সাদা আর সাদানি, ময়লা জমে কালচে হয়ে গেছে, গায়ে পুরাতন ফতুয়া, চুল দাড়িতে ভরপুর। সুফিয়ান একটা পাটি দিল, ওরা চারজন পাটিতে বসে। সুফিয়ান বলল, তোরা আমার সম্মান রক্ষা করেছিস। তোরা চোর, কিন্তু বয়সে আমার থেকে বড়। আমি তোদের তুই ডাকছি। সেদিন ভালো করে কোনো কাজ করতে পারবি, ওই দিন তুমি বলবো, বুঝেছিস? বুঝেছি। বদরু বলল, চুরি বাটপারে এইসব অন্যায়, আজ থেকে এসব বন্ধ। তোদের আমি কাজ দেব। ফসল চাষের করবি তো? করব। হাবলু বলল, এবার বল, তোরা চারজন মিলে কিভাবে গরু চুরি করতে? বদরু নিজের দলের দিকে চেয়ে নিল, এরপর বলল, এত লাল মিয়া আপনার পিছনে বসা। ওর কাজ ছিল রাতে সবার বাড়ির আনাচে কানাচে চোখ রাখা। সোলেমান যারা গরুর ব্যবসা করত তাদের সাথে ভালো বন্ধুত্ব করত, তাদের ঠিকানা জানতো। হাবলু আর আমি গরু চুরি করতাম। চুরির রাতে আমরা একসাথেই থাকতাম। চুরির পর দিন নদীপথ ধরে গরুগুলো শহরে নিয়ে বিক্রি করতাম। তোদের কৌশল আমার ভালোই লেগেছে। এটুকু বলে থামতেই ফারদিনা বলল, শোনো, তুমি তোমার বৈঠক শেষ করো, আমি রাতে অপেক্ষায় থাকবো। ফারদিনার কথা শুনে হাবলু আর বদরু কানে ফুসফুস করে বলল, মেয়েটা সত্যি পাগল। কথাটা সোলেমান শুনে খিলখিল করে হেসে উঠল। হাসলি কেন? সুফিয়ান প্রশ্ন করল। ততক্ষণে ফারদিনাও ঝিলমিল চলে যায়, ওরা চুপচাপ রইল। শোন, তোদের কাজ আমি ভাগ করে দিব। কি বলুন? বদরু বলল, সুলেইমানের তোর কাজ হচ্ছে সন্ধ্যা থেকে ভোর 6টা পর্যন্ত পুরো গ্রাম ঘুরে ঘুরে দেখা। বলেই আবার হেসে উঠল সোলেমান। নজর রাখতে হবে এবং কোথায় কি ঘটে সে ব্যাপারে আমাকে খবর দিতে হবে। এক কথায় গোয়েন্দার মতো। পারবি? তাদের বৈঠকের মাঝে মজিদ মেয়ে উপস্থিত হয়, কাঁধে গামছা, চোখে মুখে আতঙ্কের ছাপ। সুফিয়ান, হুনছ? কি হয়েছে চাচা? শামসুলের পোলাটা আজ সকালে পাওয়া গেছে। ভালো সংবাদ। কোথায় ছিলে? কি অবস্থা পাচুর? বাইসা থাকলে তো ভালোই থাকতো, কিন্তু কেউ মায়েরা ফেলছে। কি বলছেন? হ্যাঁ, শরীরে এক ফোঁটা রক্ত নাই, মুন্ডু আলাদা। সূর্য উঠেছে একদম মাথার উপরে, কুয়াশা মোটেও নেই। শামসুলের বাড়িতে কিছু গ্রামবাসী ভিড় করে রেখেছে। আজ সকালে একটা নর্দমার পাশে পাঁচুকে পেয়েছে। সমস্ত শরীর ধপধপে সাদা ছিল, মনে হয়েছে কেউ শরীরে রক্ত চুষে নিয়েছে। মুন্ডুটা সাথেই ছিল। পাঁচুর মা চিৎকার করে কাঁদছে। শামসুল পাশে মাথায় হাত দিয়ে বসে আছে। তার প্রথম একটি কন্যা সন্তান হয়, ভূমিষ্ঠ হওয়ার পরপরই মারা যায়। এরপর দীর্ঘ একটা সময় কেটে যায়। এরপর পাঁচু জন্ম নেয়। পাঁচুর জন্মের সময় সবাই বেশ খুশি ছিল, আজ খুশিটা হারিয়ে গেছে। একজন লোক গিয়ে রশিদ তালুকদারের কাছে সংবাদটি পৌঁছায়। সে বলেছে এ বিষয়ে দারোগার সাথে কথা বলবে, তদন্ত করবে। আপাতত বিষয়টি নিয়ে যেন মাথা না ঘামানো হয়, গ্রামের দুর্নাম হবে। রশিদ তালুকদার চান না তার গ্রামে দুর্নাম ছড়াক। দুপুরের পর পাঁচুর জানাজা সম্পন্ন হয়। সুফিয়ান ও তার সাথে চারজন চোর উপস্থিত ছিল। সুফিয়ান তার ঘরের সামনে বসে আছে, হাতে সিগারেট, মুখে চিন্তার ছাপ। বদরু, হাবলু, সোলেমান, লাল মিয়া পার্টিতে বসে আছে। সুফিয়ানের ধোয়া ওদের দিকে যাচ্ছে। লাল মিয়া বলল, আজ আমাদের কি কাজ দেওয়া হবে নাকি চলে যাব? কেন, আজ কি হয়েছে? লাল মিয়া কিছুটা বিভ্রান্ত হলো। না, আপনি দেখছি খুব চুপচাপ। সিগারেট টানছি, এই জন্য চুপচাপ? সুলেইমানের কাজ আজ রাত থেকেই শুরু। বরুদ ওইখানে কোদাল আছে, রাস্তার পাশে পূব আর উত্তর পাশে কোনাকুনি জমিটা আমার। জমিদারের ছেলে আদিবের থেকে বর্গা নিয়েছে। তুই ওখানে চলে যা, খালি অংশটি মাটিগুলো চাষের জন্য উপযোগী কর। বদরুল হাতে কোদাল নিয়ে চলে যায়। সুফিয়ানের সিগারেট শেষ, আরেকটা ধরালো। বাকি রইল হাবলু এবং লাল মিয়া। ওরা ওদের দায়িত্ব পাওয়ার জন্য অপেক্ষাকৃত। দুজন উস্কুস উস্কুস করছে। সুফিয়ানকে নীরব দেখে হাবলু বলল, আমাদের কি কাজ দিবেন? লাল মিয়া, প্রতি রাতে
তুই ঘন্টা দুয়েকের জন্য নমদার দিকে উকিঝুঁকি মারবি, পারবি তো? পারবো। আর দিনে আমার ক্ষেতে চাষ করবি। হাবলু তোদের চাষাবাদে জলের ব্যবস্থা করে দিবে, আমিও তোদের সাহায্য করব, বুঝেছিস? বুঝেছি। এখন যা, কাজে লেগে পড়। সন্ধ্যার সময়টাতে ঘরের সামনে অলুই জ্বালিয়েছে, তার চারিপাশে ঘিরে সবাই বসে আছে। রশিদ বসে বসে পান চিবাচ্ছে আর একটু পরপর পিকদানিতে পিক ফেলছে। ঠোঁটলাল অলুয়ের সোনালি আলোয় তার পরনে ঝকমক কালো পোশাক আর ঝলমলিয়ে উঠছে। অলুয়ের অন্য পাশে আদিব, আরিফ এবং সায়েম ও রায়ান। জেবুন্নেসা সবার জন্য চায়ের ব্যবস্থা করে নিজ হাতে চা বানিয়েছে আজ। অলুয়ের তাপে সেও বসে গম্ভীর গলায় রশিদকে লক্ষ্য করে বলল,